শুনছেন রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12টা বেজে গেছে ভাই, এবং আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং ঢাকাতেও অন্য সব জায়গার মতন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, মানুষজন গরম কাপড় পরা শুরু করেছেন এবং শীতের রাতে আমি সবসময় বলি যে ভূত এফএম জমজমাট হয়ে ওঠে। আর সেই কারণেই আশা করছি আজকের যে এপিসোডটি সেটি অনেক জমজমাট হবে। আজকের এপিসোডটিতে যদিও আমাদের একজন অতিথি কম আছেন, আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আফনান ভাইয়ের, এবং তিনি হঠাৎ করে সকালবেলায় অসুস্থ হয়ে যান এবং তারপরে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও আর আসতে পারেননি। সুতরাং তাকে ছাড়াই আজকে আমাদের ভূত এফএম শুরু করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আমাদের যারা অতিথি আছেন তাদের ঘটনাগুলো শোনাতে, এবং যে সমস্ত ইমেইল আছে চেষ্টা করব ইমেইলগুলো পড়তে, এবং অডিও ক্লিপ যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে প্লে করতে। তো যাই হোক, আমরা একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনারা লিখতে চান অর্থাৎ ঘটনা পাঠাতে চান যদি, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা, যেটা আপনার ইচ্ছা, যেভাবে আপনার ইচ্ছা। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti FORTI ফুর্তি, আর আরেকটা হচ্ছে www.facebook.com/bhootfm.russell, which is BHWTFM.RUSSELL। এই দুটো পেজে এসে আমাদের লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের পোস্টে, এবং বেশি করে মানুষদের জানিয়ে দিতে পারেন। একটা অনুরোধ দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম। সেটা হচ্ছে যে আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের মধ্যে আমরা এইবার যেমন পড়ার মতন ঘটনা একটু কম পেয়েছি, আরেকটু চমৎকার ঘটনা আরেকটু যাচাই বাছাই করে যদি আপনারা ঘটনা পাঠান তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, সবার জন্যই ভালো হয়। এবং আপনারা জানেন যে ভূত এফএম আপনারা যেহেতু শোনেন, সুতরাং আপনারা জানেন যে কোন ধরনের ঘটনাগুলো ভূত এফএম এ মানে সব সময় মানুষ অনেক বেশি প্রশংসা করে। সুতরাং সেই ধরনের ঘটনাগুলো যদি কালেক্ট করে আপনারা পাঠান তাহলে খুবই খুশি হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আর চেষ্টা করবেন স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার। আপনারা সচরাচর যারা স্টুডিওতে আসেন তারা তো আসেনি, অনেকেরই আসার ইচ্ছা আছে, অনেকের হয়তো অনেক সংশয় আছে যে কিভাবে যাব, কি হবে, সেই সমস্ত ব্যাপারে আমাদের সাথে কথা বলতে পারেন। জাস্ট আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ যদি লেখেন যে আপনি ইন্টারেস্টেড, আপনার ঘটনা সহ যদি পাঠিয়ে দেন আমাদেরকে, তাহলে আমরা আপনাকে কন্ট্যাক্ট করব এবং আপনাকে জানিয়ে দিব কিভাবে আসতে হবে, কি করতে হবে। তো এই আর কি আমাদের এই অনুরোধ দিয়ে আজকে ভূত এফএমটা শুরু করছি। শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করতে চাই, একটা ইমেল দিয়ে প্রতিবারের মতো। আজকে যে ইমেলটি আছে সেই ইমেলটি আমি পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা জানি যেটা বিজয়ের মাস এবং স্বাধীনতা যুদ্ধের সময়েরই ঘটনা একটা, এবং আমি সেই কারণেই শুরুতেই আমাদের যে শহীদ যারা হয়েছেন মুক্তিযুদ্ধে, যারা অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধে, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের যারা জীবিত অবস্থায় এখনো আছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয়ের মাসে, এবং আশা করছি যে তাদের যে আদর্শ, সে আদর্শে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি যেভাবে পাঠিয়েছেন সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তানভীর আহমেদ, সিএসি ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি পুরান ঢাকায় থাকি। ঘটনাটি আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না। আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি ভূত এফএম এর জন্য সিলেক্ট করা হলে খুশি হব। এই ঘটনাটি অনেক পুরনো, স্বাধীনতা যুদ্ধের সময়কালে ঘটে যাওয়া ঘটনা। পুরান ঢাকার মিল ব্রেক
ফরিদাবাদের ঘটনা। এই এলাকায় একজন খুব পরহেজগার মুরব্বীর মৃত্যু হয়। উনি তার জীবনকালে অনেক জিন পালন করতেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, তিনি তার মৃত্যুর আগে তার পরিবারকে বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার লাশের যেন কিছু করা না হয়। সময় হলে লোক আসবেন এবং তারাই লাশের দাফন কাফন করবেন, এবং তারা বাসায় আসলে তাদের যেন মেহমানের মতন সম্মান করা হয়। তার পরিবারে ছোট পুরুষ মানুষ কম থাকায় লাশের কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় শুরু হলো ঝড়। একে তো যুদ্ধ, তার মধ্যে ঝড়। কোনো মতে মানুষ জোগাড় করা হলো মাত্র 2 জন, কিন্তু 2 জন দ্বারা লাশ গোসল বা দাফন করা তো সম্ভব নয়। এই সময় এই ঝড়ের রাতে কোথা থেকে এক তেরোপাল দিয়ে ত্রিপাল হবে, এটা ত্রিপল দিয়ে ঘেরা একটা ঘোড়ার গাড়ি এলো এবং গাড়ি থেকে 3 জন নেমে এলেন। তাদের দেখে ওই মুরব্বীর কথা মনে পড়ে গেল। তাই তারা 3 জনকে তাদের মতো কাজ করতে দিলেন। তাদেরকে কোনো খাবার দেয়া হলে তারা তা খাননি। এর মধ্যে 2 জন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পরেছিলেন একটা সাদা জুব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। গোসল শেষে তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে 2 জনকে আসতে বলেন। তাই 2 জন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই 3 জন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা 3 জন এবং বাসা থেকে যাওয়া 2 জনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সব কিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। 2 জন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেলল এবং ওই জুব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া 2 জনের ওপর থেকে লাশটি কবরে নামান এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা 2 জন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা 2 জন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জুব্বা পরা লোকটির চেহারা দেখে ফেলেন এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন। এই দৃশ্য তিনি কোনো মতে দেখে নিজেকে সামাল দিতে পারলেন না। শেষে ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলেন। ফিরে আসার সময় কবর থেকে 30 ফুট দূরে এসে পিছনে তাকিয়ে দেখলেন 3 জনের একজনও সেখানে নেই। কবরস্থান থেকে বাইরে এসে তারা ঘোড়ার গাড়িটিও আর দেখতে পাননি। এই দেখে তারা ভয়ে কোনো মতে বাসায় আসেন এবং তখন সব খুলে বলেন তাদের সাথে কি হয়েছিল। তখন জানা যায় ঘোড়ার গাড়িতে প্রথম একজন জুব্বা পরা লোকটির চেহারা দেখে এবং তখন এটা বুঝতে পারে যে কি হতে চলেছে। এই ছিল ঘটনা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি থাকেন 5 নং রকনপুর 3য় লেন। ওকে, এটা আমাদের প্রথম ঘটনা ছিল এবং আশা করছি যে প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি আমরা শুনবো সেটিও খুব অদ্ভুত একটা ঘটনা। আমাদের স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছেন, তিনি শোনাবেন আপনাদেরকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আমরা ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইসমাইল সুমন আজান মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আপনার রাসেল ভাই, আমার যে ঘটনাটি, এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক তাবলিগ জামাতের এক ভাইয়ের কাছ থেকে শোনা। উনি পাকিস্তান থেকে
বাংলাদেশে এসেছিলেন দিনের কাজের জন্য। তখন ওনার সাথে আমার মসজিদে পরিচয় হয় এবং সেখান থেকে কথার প্রসঙ্গে তখন যে এই ঘটনাটি শোনা। তো রাসেল ভাই, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে 1996 সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এক নির্মাণাধীন বাড়িকে কেন্দ্র করে। রাসেল ভাই, একটু বলে রাখি, এই বাড়িটি যেই নির্মাণ করার জন্য যে মালিক আর কি বাড়িটি তৈরি করার জন্য প্রিপারেশন নেয় বা উনি করবে, উনি হচ্ছেন একজন পশতুন ব্যবসায়ী, যে এই বাড়িটি নির্মাণের জন্য সে একটি জায়গা রেডি করে এবং সেখানে কাজের জন্য আর কি লোকাবল ঠিক করে। তো রাসেল ভাই, ঘটনা ঘটে যেদিন উনি প্রথম সেই কাজটি শুরু করে। তো কাজটি যেদিন প্রথম উনি বাড়ি নির্মাণের কাজ ধরে, ওদিনই কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটম দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল রাসেল ভাই, যে যদি লেবাররা মাটি কাটার জন্য কোদাল দিয়ে মাটি কোপ দিত, 2-3 কোপ দেওয়ার পরে সেখান থেকে অটোমেটিকলি রক্ত বের হতো। মানে মাটি থেকে রক্ত বের হয়ে আসতো? জি, মাটি থেকে রক্ত বেরিয়ে চলে আসতো। আবার কখনো কখনো এরকমও দেখা যেত যে লেবাররা কাজ করতেছে হঠাৎ করে তারা সেন্সলেস হয়ে যেত। এবং এমন সেন্সলেস হতো যে তারা 2-3 ঘন্টা সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকতো। যখন তাদের সেন্স আসতো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমরা কিভাবে হয়েছো, তারা সঠিক উত্তর দিতে পারতো না। তারপরে রাসেল ভাই, এমনও দেখা যেত যে কাজ করতে করতে হঠাৎ করে তারা বমি করছে এবং বমি এমন পর্যায়ে চলে যেত সেখানে রক্ত বমি আর ব্লিডিং হইতো। তো রাসেল ভাই, এমন চলতে তো যখন এমন একটা অবস্থা যে পৌঁছায় যে কোনো একজন ওয়ার্কার যদি একদিন সেইখানে কাজ করতো, তো পরের দিন সেখানে আর কাজ করতে আসতো না রাসেল ভাই। তো ওই যে বাড়ির মালিক, সেই পশতুন ব্যবসায়ী, সে খুবই বিপদে পড়ে যায়, খুবই টেনশনে পড়ে যায়। এবং যেহেতু এই ঘটনাটি সেই এলাকায় খুব জানাজানি হয়ে যায় আর কি, সবার মুখে চলে আসে, তখন যে সেখানে আর কেউ কাজও করতে রাজি হচ্ছিল না। তো ওই ব্যবসায়ী বা ওই বাড়ির মালিক একটু বলে রাখি, উনি খুবই আল্লাহ পরহেজগার একজন লোক ছিলেন। তো উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে খুবই কান্নাকাটি এবং আল্লাহর কাছে সে প্রার্থনা করছে যে আল্লাহ, আমি এমন কি করলাম যে তুমি আমার এই কাজের মধ্যে, আমি তো কি বিঘ্ন ঘটাচ্ছ বা আমার কাজের মধ্যে বিঘ্ন হচ্ছে, কিন্তু কেন? আমি তো এমন অসৎ কোনো পয়সা বা অসৎ উপার্জন দিয়ে এই বাড়ির কাজ ধরি নাই, বা আমি তো আর কি হক হালালি টাকা দিয়ে এই বাড়ির কাজটা শুরু করি। তো উনি কান্নাকাটি করতে রাসেল ভাই, হঠাৎ করে ওনার চোখ লেগে চলে আসে। তো চোখ লেগে আসার পরে সে গভীর নিদ্রায় চলে যায় এবং হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখে রাসেল ভাই। এবং সেই স্বপ্নের মধ্যে একজন জুব্বা পরা 6 থেকে 7 ফিট লম্বা একজন বুজুর্গ লোক, দাড়িওয়ালা, তাকে বলছে যে দেখ, তুই খুব আল্লাহ একজন লোক, পরহেজগার লোক, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই এই বাড়িটির কাজটি বন্ধ করে দে। আর যদি তুই বাড়িটির কাজ বন্ধ না করিস, তাহলে তোর বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তা আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, তাই তুই এখান থেকে কাজ বন্ধ করে এখান থেকে চলে যা। তো সেই বাড়ির মালিকটি সকালবেলা ঘুম থেকে উঠে এবং উঠে তো সে আরো হতাশায় ভোগ করে এবং খুবই টেনশনে পড়ে যায় যে কি করব কি হবে। তো সে ওইখানকার লোকাল আর কি, বেলুচিস্তানেরই এক লোকাল আল্লাহ লোকের সাথে আর কি, পরহেজগার একজন ইমানদার একজন লোকের সাথে সে মাশওয়ারা করে যে আসলে আমার এটা যে হচ্ছে তো কি। তখন যে রাসেল ভাই, সে ওই লোকটার সাথে কথাবার্তা বলে যে আসলে আমার এরকম হচ্ছে, আমি স্বপ্নেও আমাকে এরকম অ্যালার্ট করা হয়েছে, এখন আমি কি করতে পারি? আমি কি বাড়ির কাজটাকে বন্ধ করে দেব বা দেওয়ারও তো কোনো সুযোগ নেই, আমি কি করতে পারি? তখন সেই লোকটি, সেই হুজুর, তাকে উপদেশ দিল যে তুমি এক কাজ করো, তুমি একটি মিলাদ মাহফিল করে দাও, দোয়া মাহফিলের ব্যবস্থা করো, কোরআন খানির ব্যবস্থা করো, আর একটি কালো ছাগল সদকা দিয়ে দাও, দেখবে আল্লাহর নাম নিয়ে সব ঠিক হয়ে যাবে। তখন যেই কথা সেই কাজ, সে করলো কি, যে ওই বাড়িটার জায়গাটার মধ্যে একটি মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করলো এবং একটি ছাগল সদকা দিয়ে দিল। এবং সে ভেবে নিল যে এই বুঝি আমার সকল সমস্যার সমাধান। তো
সেই সে নিশ্চিন্তে রইল। 2 দিন পরে তার কাজ সে শুরু করলো। কিন্তু রাসেল ভাই সে কাজ শুরু করার পরে সেই একই রকম সিমটম গুলো আবার দেখা যায়। এই একই ভাবে সেই মাটি কাটলে রক্ত বের হচ্ছে, বা লেবাররা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, বা সেই রক্ত বমি করছে। তো এরকম করতে করতে রাসেল ভাই বিষয়টা এমন আকারে দাঁড়ায় যে 1 কান 2 কান, যেহেতু গ্রামের ব্যাপার, গ্রামে একটা জিনিস কখনোই হাইট থাকে না, তো 1 কান 2 কান সবার কাছে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়ার পরে যেই সমস্যাটা হয় যে কোনো একটা ওয়ার্কার সে পায় না কাজ করার জন্য। তো কোনো লেবার বা কোনো ওয়ার্কার না পাওয়ার কারণে সেই পুস্তন ব্যবসায়ী, যেই বাড়ির মালিকটি, সে তার বাড়ির কাজ অফ করতে, মানে বন্ধ করতে, সাময়িকভাবে বন্ধ করতে সে বাধ্য হয়। তো সে কাজটি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দিয়ে সে তার এলাকা পুস্তনে চলে যায়। তো 3 মাস পর রাসেল ভাই সে করে কি, তার এলাকা থেকে 11 জন লেবার এবং 2 জন ইঞ্জিনিয়ার সহ মোট 13 জন সাথে করে নিয়ে সে পুনরায় সেই বেলুচিস্তানে চলে আসে, তার সেই নির্মাণাধীন বাড়ির কাজে চলে আসে এবং মনোনিবেশ করে। তো একটা পর্যায়ে হয় কি যে এই লোকগুলো যেহেতু অনেক দূর থেকে আসছিল, তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু ওই মালিককেই করতে হবে। তো সে করলো কি, 2টা অস্থায়ী শেড, 2টা রুম, অর্থাৎ সেই জায়গাটির পাশে, নির্মাণাধীন বাড়িটির 2 পাশে 2টি রুম করে দিল। একটা রুমে সেই লেবারদের জন্য ব্যবস্থা করলো, আরেকটা রুমে সেই 2 জন ইঞ্জিনিয়ারের জন্য ব্যবস্থা করলো। এখানে একটু বলে রাখি যে 2 জন ইঞ্জিনিয়ার উনি নিয়ে আসছিল, তাদের একজনের নাম হচ্ছে সামাদ এবং একজনের নাম হচ্ছে ইয়াসিন। তারা 2 জনই ছিল বয়সে খুব তরুণ এবং তারা মডার্ন সায়েন্সে বিশ্বাসী। তারা এই প্যারানরমাল ব্যাপারগুলো একদমই বিশ্বাস করতে চাইতো না। সে এখানে আসার পরেও, শোনার পরেও সে কিন্তু এগুলো বিশ্বাস করে। তারা 2 জন কিন্তু বিশ্বাস করেনি। তারা বলতেছে না, এগুলা কোনো ব্যাপার না, এগুলা এরকম প্যারানরমাল বিষয়, এগুলা কোনো বিষয় না। তো যা হয়, এই 2 জন ইঞ্জিনিয়ারের মধ্যে যে সামাদ নামে যে ইঞ্জিনিয়ার ছিল, সে ছিল খুবই পরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহওয়ালা, দিনদার, কামেনদার মানুষ। সে খুবই আর কি নামাজি মানুষ ছিল। তো রাসেল ভাই তারা আস্তে 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 এই প্রবলেমের মধ্যে কাজ শুরু করে। তো শুরু করার পরে যখন এই প্রকট আকারে ধারণা আর কি, এই সমস্যাগুলো প্রকট আকারে দেখা দেয়, তখন যে সেইখানকার সেই লেবাররা পর্যন্ত কাজ করতে অসম্মতি জানায়। তারা সেই কাজ আর করবে না বলে সাফ জানিয়ে দেয়। কিন্তু ওই 2 জন ইঞ্জিনিয়ার করে কি, তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়, যে বলে যে তোমরা কন্ট্রাক্টে আছো, তোমরা সাইন করছো, তোমরা এখান থেকে যেতে পারবা না, তোমাদের টাকা দেওয়া হবে না, বা তোমাদের সমস্যা হবে, ভয়ভীতি প্রদর্শন করে সেই 2 জন ইঞ্জিনিয়ার ওই লেবারদেরকে দিয়ে এই সমস্যাগুলোর মধ্যে তাদের কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই হয় কি, যে একটা পর্যায়ে যখন ছাদ ঢালাই দিবে, তার 2 দিন আগে ওই 2 ইঞ্জিনিয়ারের মধ্যে এক ইঞ্জিনিয়ার যে সামাদ, তার বাড়ি থেকে খবর আসে যে তার আম্মা খুবই অসুস্থ, তাকে এই মুহূর্তেই যেতে হবে যদি তার আম্মাকে দেখতে হয়, আর কি জীবিত অবস্থায় দেখতে হয়। তখন সে বাধ্য হয়ে তার বাড়িতে ফিরে যায়। আর এদিক দিয়ে সামাদ চলে যাওয়ার পরে, ইঞ্জিনিয়ার সামাদ চলে যাওয়ার পরে, যে ইঞ্জিনিয়ার ইয়াসিন যে ছিল সে থেকে যায় এবং সে কাজ এগিয়ে নেয়। তো রাসেল ভাই আগামীকালকে ঢালাই, এমন সময় সে তার সব কাজ পরিপাটি ভাবে সবকিছু গোছানো আছে কিনা সব চেকচাক করে রাতের আনুমানিক 1টার সময় তার রুমে সে ঘুমানোর জন্য চলে যায়, আর লেবাররা খাওয়া দাওয়া করে লেবারদের রুমে চলে যায়। তো রাসেল ভাই সবকিছুই ঠিকঠাক ছিল। তখন রাত আনুমানিক 3টা। এই 3টার দিকে হঠাৎ বিকট একটি চিৎকার এবং শব্দে লেবারদের সবার ঘুম ভেঙে যায়। তারা যখন ঘুম থেকে উঠে, তারা এই শব্দটি সেই ইঞ্জিনিয়ারের রুম, সেই ইয়াসিনের রুমের দিকে ছুটে যায়, যেহেতু শব্দটা ওইখান থেকে আসছিল। তো তারা ওই রুমে যেয়ে যা দেখে, তারা তাদের চোখকে সেটা বিশ্বাস করাতে পারছিল না রাসেল ভাই, যে তারা যেটা দেখে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ার ইয়াসিন নিচে পড়ে আছে, তার শরীর পুরা উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, তার শরীরে কোনো রকম কাপড় চোপড় নেই, তার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চোখ দুটো বড় বড় করে উপরের দিকে চেয়ে আছে। এবং গরু জবাই দিলে যেরকম ঘুমানোর যে শব্দ আমরা সাধারণত যেটা দেখতে পাই,
ওরকম ভয়ানক ঘুমানোর শব্দ করছে এবং সে উপরের দিকেই চেয়ে আছে, মনে হচ্ছে যে উপরে কেউ তার দিকে তাকিয়ে আছে। তো লেবাররা এইটা দেখে তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, তারা কি করবে কিছু বুঝতে পারে না। কিন্তু এতগুলো লোক যে ওই ইঞ্জিনিয়ারের রুমে, ইঞ্জিনিয়ারের সামনে, ওর চোখ ওদের দিকে না, ওর চোখ সেই উপরের দিকেই চেয়ে আছে, যে উপর দিকে মনে হয় কিছু একটা তার দিকে তাকিয়ে আছে, এবং সে গঙ্গানোর সেই শব্দ করে যাচ্ছে আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারটাকে ধরে বাইরে নিয়ে আসে, সেই বিভৎস অবস্থায় তাকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পরে তার মাথায় পানি ঢালতে থাকে রাসেল ভাই, এবং 5 মিনিটের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা যায় রাসেল ভাই। এবং মারা যাওয়ার পরে যখন সকালবেলা আনুমানিক ফজরের আজান দিয়ে দেয়, সেই ব্যাপারটা সব দিকে ছড়িয়ে পড়ে, বিশেষ করে সেই গ্রামটার সব মানুষ একত্রিত হয়ে যায় এবং সবাই হতভম্ব হয়ে সেই লাশটাকে দেখে এবং সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে। তো ইতিমধ্যে রাসেল ভাই সেখানে স্পটে পুলিশ চলে আসে। তো পুলিশ আসার পরে এবং বিষয়টা জানতে চায় যে আসলে কি ব্যাপারটা, তখন সবাই মিলে এই ব্যাপারটা বলে, কিন্তু পুলিশ সেটা আমলে নিতে চায় না। তো এর মধ্যে সেই বাড়ির মালিক, সেই পুস্তুন ব্যবসায়ী, সেও চলে আসে এবং সে এই ব্যাপারটা বুঝতে পারে যে তাকে যে ওয়ার্নিং করা হয়েছিল, যে নিষেধ করা হয়েছিল, হয়তো বা তারই রেজাল্ট হয়তো বা এইটা, কিন্তু তারপরেও সে এটা বলতে চায় না। সে পুলিশকে বরং এটা বলে যে এটা মার্ডার কেস বলে ধামাচাপা দিতে চেষ্টা করে যে এটা মার্ডার কেস। তো পুলিশ সেই রিপোর্ট অনুযায়ী আর কি, মার্ডার কেসের রিপোর্ট অনুযায়ী তাকে নিয়ে যায় পোস্টমর্টম করার জন্য, মর্গে পাঠায়। তো রাসেল ভাই পোস্টমর্টম করার সময় যে ডুম এবং যে ডক্টররা উপস্থিত ছিলেন ওই লাশটাকে, ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টম করার সময়, তাদের ভাষ্য অনুযায়ী তারা পুলিশকে যেভাবে বলে যে তারা তাদের কর্মজীবনে এরকম কখনো তারা দেখেনি, যে তারা দেখে যে ওই ইঞ্জিনিয়ারটার যে লিভার, যেটা কলিজা বলি আমরা, সে কলিজার 3 ভাগের 2 ভাগটা আর কি মিসিং, মানে কলিজার 3 ভাগের 2 ভাগ ছিল না এবং 1 ভাগ ছিল, এবং 1 ভাগও এমন একটা বাজে অবস্থায় ছিল যে মনে হচ্ছে যে কোন একটা হিংস্র পশু অনেকদিন যাবৎ অভুক্ত ছিল, যে এই কলিজাটাকে এমন ভাবে খেয়ে নিয়েছে যে 2 ভাগ খেয়ে নিয়েছে আর 1 ভাগ যেটা ছিল অবশিষ্ট রেখে গেছে। তো রাসেল ভাই যে থেতলানো ছিল বা বড় বড় নখের যে আঁচড় দিলে যেই অবস্থা হয় আর কি, যে খামছানো, এরকম একটা বাজে অবস্থায় ছিল, এবং তার অন্য পুরো বডিতে কোথাও কাটা ছিঁড়া ছিল না, অথচ সেই কলিজাটা সেটা মিসিং ছিল। এবং এই ঘটনাটা পুলিশ যখন ডাক্তার এবং ডোমদের কাছ থেকে শোনে, তখন তারা পুরো হতভম্ব হয়ে যায়, হতবাক হয়ে যায়, এবং তারা সেই ঘটনার স্পটে চলে যায় এবং যে তারা ইনকোয়ারি করতে থাকে যে আসলে বিষয়টা কি। তখনকার ওইখানকার যারা লেবার ছিল তারা এই প্যারানরমাল বিষয়গুলো তাদের সাথে যে এতদিন যাবৎ ঘটছে সেই ব্যাপারগুলো তারা সব খুলে বলে, হ্যাঁ পুলিশদের কাছে খুলে বলে বিষয়টা, এবং গ্রামের মানুষ যেটাও সেম একই কথা বলে যে এরকম এরকম। তখন যে মালিক বাধ্য হয় যে তাকে যে স্বপ্নে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা, এবং এতদিন যাবৎ যে ব্যাপারগুলো একটার পর একটা চলে আসছে, সেই ব্যাপারটা A to Z পুলিশকে তারা বলে, এবং পুলিশ সেই ব্যাপারটা জেনে এটাকে, এই বাড়িটাকে, কাজটাকে একদম বন্ধ করে দেয়, বাড়িটাকে সিলগালা করে দেয়। এবং এই ব্যাপারটা সেই পুরো বালুচিস্তান প্রদেশে খুব ছড়িয়ে পড়ে, এবং এই ব্যাপারটা এখনো অনেক মানুষ জানে, এবং এটা খুবই আর কি জনবহুল একটা ঘটনা ঘটেছিল রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আপনি কি এটা জানেন যে ওই অঞ্চলে যেখানে সমস্যাটা বারবার হচ্ছিল বা এরকম সমস্যা, এর মেইন কারণটা কি আসলে? কেন ওখানে কেউ কোনো কিছু করতে দিচ্ছিল না বা কেন বাড়ি করতে দিচ্ছিল না, এই সম্পর্কে কোনো কিছু কি তিনি আপনাকে বলেছিলেন? না রাসেল ভাই, এই সম্পর্কে উনি আমাকে তেমন কিছু বলে নাই, বাট উনি বলেছিলেন যে ওই ব্যবসায়ী, মানে ওই বাড়ির মালিক, যে ওই স্বপ্নে উনি যেটা দেখেছেন ওইটা একটা জিন ছিল, যেহেতু হ্যাঁ ওই আলখাল্লা পরা ছিল এবং খুব পয় পরিষ্কার, খুবই আর কি দাড়িওয়ালা, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, এরকম একটা লোক ছিল। তো ওইটা থেকে অনুমান এটা করা যায় যে ওইখানে হয়তো একটা কোনো জিনের পরিবার বসবাস করতো রাসেল ভাই।
এই জন্যই Okay. হয়তো তারা চাচ্ছিল না যে ওইখানে অন্য কেউ এসে বসতি স্থাপন করুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, আপনি আরো বলতে চান? জি বলেন। যে এই ঘটনাটা যেই ভাই শেয়ার করছে, শাহনেওয়াজ ভাই, এবং উনি এই ঘটনাটা আমাকে বলছে যে শেয়ার করতে, কিন্তু যেন এই ব্যাপারটা সম্পর্কে যতটুকু ঘটেছে তাই যতটুকুই বলা হয়, যেন কিছু আর কি কম বেশ বাড়িয়ে না বলা হয়, তাতে নাকি কোনো রকম সমস্যা হতে পারে। আপনার সমস্যা হতে পারে। জি। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে হাবিব রোহান আমাদের সাথে লিখেছেন শীতের দিনের এপিসোড। আমাদেরকে তানহা আফরিন আশা লিখেছেন আসসালামু আলাইকুম আসর ভাই। ওয়ালাইকুম সালাম। এবং তিনি খুলনা থেকে শুনছেন। আগামীকাল এক্সাম থাকায় পুরো শো এনজয় করতে পারবেন না, সেটা খুব ভালো ডিসিশন আমার মনে হয়। সামিয়া সালসাবিল আমাদের লিখেছেন বরিশাল থেকে শুনছেন, তিনি জেএসসি এক্সাম দিয়েছেন এবার, এবং তিনি একজন সিঙ্গার, এবং তিনি বলছেন যে ভূত এফএম মিস করছি না, ভূত এফএম এর সাথেই আছি। সঞ্জিদা রহমান আমাদের সাথে আছেন এবং তিনি ঢাকা থেকে শুনছেন। আজকের এপিসোডটি তিনি আশা করছেন অনেক ভয়ঙ্কর হবে। আশিকুর রহমান রাসেল আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে শুনছেন এবং আজকের এপিসোডটি অনেক মজার হবে সেটা তিনি আশা করছেন। এমডি শাহরিয়ার মাহমুদ নড়াইল থেকে শুনছেন, আমাদের সাথে আছে এবং তিনি বলছেন যে ভালো আছে। সারা আহমেদ আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন থ্যাংক ইউ রাসেল ভাই, ভূত এফএম এর জন্য থ্যাঙ্কস দিয়েছেন তিনি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সিনথিয়া আফরিন মিথু, এবং তিনি বলছেন শুনছি, আজকে অল্প শুনবো কারণ কালকে এক্সাম আছে। তার মানে অনেকেরই এক্সাম আছে। ওকে, তারপরেও যে আপনারা এসছেন এটাই তো অনেক। আমাদেরকে আয়েশা খান লিখেছেন যে ভূতের গল্প শুনতে শুনতে এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমার চিন্তা ভাবনাগুলো কেমন যেন হয়ে গেছে, এখন শুধু কল্পনাতেও ভূত কাহিনী। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান আহমেদ শুভ, এবং তিনি একটা ঘটনা সম্ভবত শেয়ার করেছেন। এখানে শেয়ার না করে আমার মনে হয় ইমেইল করে দিলে বেটার, কারণ এখান থেকে আমরা ঘটনা নিয়ে সেগুলো মানে কালেক্ট করে আবার ইয়ে করি না। তো আমার মনে হয় যে আপনারা যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ভূতফম@radio40.fm, সেখানে যদি ঘটনাটি পাঠিয়ে দেন দয়া করে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। জান্নাতুল ফেরদৌস প্রিয়া আমাদের লিখেছেন আবারও চলে এলাম ভূত এফএম লাইভ শুনতে, গত 3 সপ্তাহ লাইভ শুনতে পাই নাই, তাই আজকে আর মিস করা যাবে না, তাই চলে এলাম ভূত এফএমে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রীতুল খান, এবং শুনছেন বরাবরের মতো সেটা তিনি লিখেছেন। শাহরিয়ার কবির সিয়াম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভূত এফএমের সঙ্গে থাকবেন। রাফিউল ইসলাম রাহিম আমাদের সঙ্গে আছেন, রামিম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএমের বিগ ফ্যান, শুনছেন উত্তরা থেকে। আহাদিয়ান খান প্রহর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন লামিসা অরিন, 2012 সাল থেকে তিনি ভূত এফএম শুনেন, আজকে প্রথম কমেন্ট করলেন এবং কমেন্টটি পড়ে ফেলেছি আমি। আমাদের সঙ্গে আছেন ফারুক রেজা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবির হুসাইন ধ্রুব, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শামীম ফয়সাল, তিনি সিলেট থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি উদয় কুমার, রাজশাহী থেকে শুনছেন তিনি, এবং তার কাছে অনেক ভালো লাগছে। শান্ত চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন PM রাকিব হুসাইন, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মশিউর রহমান জয়, ইয়ামিন এলন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সারওয়ার ইসলাম, এছাড়াও আরজে সোহাগ আমাদের সঙ্গে আছেন। MD মায়ান হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন HD হানিফ, মুন্না খান আমাদের সঙ্গে আছেন, মিরপুর থেকে শুনছেন তিনি। MD নাসিম হুসাইন আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন টিরি তামিম, আমাদের সঙ্গে আছেন আব্রাহাম মার্মা, এবং আমাদেরকে বলছেন যে জুজুর ঘটনা কোথায় পাবো। জুজুর ঘটনা আপনি পেয়ে যাবেন যদি চান তাহলে, এবং সেটা আমাদের কোনো না কোনো একটা এপিসোডে হয়তো আমরা আবারও শোনানোর চেষ্টা করব। আশা করছি যে সেই সময় আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে শুনবেন আপনি। তো যাই হোক, আমাদের যারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস তো আমি বলে দিলাম, আরো একবার বলে দিতে চাই, bhutfm@radio40.fm, which is BHWTFM@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে।
আমাদের যে ভূত এফএম পেজ আছে সেই পেজটিও আমি দেখছি যে আমাদের এখানে নিয়ারা সমৃদ্ধ মীর আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন, আমাদেরকে লিখেছেন সার্থক উপন্যাস ব্যর্থ লেখক রাসেল ভাই, আই লাইক ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন উইন্টার লাইট এবং গোপালগঞ্জ থেকে শুনছেন তিনি। এস এ মেঘলা আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন সুমাইয়া স্নিগ্ধা এবং আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে আজকের স্পেশাল গেস্ট তিনি পাননি। হ্যাঁ, আজকে আফনান ভাই আসার কথা ছিল। MHS বাঁধন, কিন্তু ঘটনাগুলো ভালো হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঁধন আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই অ্যান্ড লিসনার্স, আই লাভ ভূত এফএম ভেরি মাচ। শোয়েব আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আজকে ফ্রাইডে, তার জন্য খুব স্পেশাল একটা ডে এবং তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন। আব্দুল্লাল ইমন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন SM আবির, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তশরিফ রাজ রাহাত, ফারুক রেজা আমাদের সঙ্গে আছেন, মিমিক মহসিন আমাদের সঙ্গে আছেন, SB ডালিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আফিফ, মোহাম্মদ আজহার উদ্দিন রাহিম আমাদের সঙ্গে, রামিম আমাদের সঙ্গে আছেন, সাকিব আল নোমান আমাদের সঙ্গে আছেন, MD জয় ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন ইমরান হোসেন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে শাওন আচার্য, রক রায়হান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তুষার নাটোর থেকে শুনছেন তিনি, সাব্বির আহমেদ মারুফ আমাদের সঙ্গে আছেন, আজকে তার বার্থডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। MI মুন্না আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ মোসাদ্দেক আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে রেডিও মানেই ফুর্তি অ্যান্ড ফুর্তি মানেই ভূত এফএম। ওকে, সাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরিফ আল হাসান অপু আছেন, ফার্স্ট টাইম ভূত এফএম শুনছেন। কাজী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, সেকেন্ড স্টোরিটা অসম হয়েছে তাই তিনি জানিয়েছেন, আমার কাছেও খুব ভালো লেগেছে। শারিয়ার ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে রুমমেটরা সবাই মিলে শুনছি, সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং লাইট অফ করে শুনছেন তারা, অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। ছবি আপলোড করে দিতে পারেন একটু চাইলে আপনাদের। সোহান, আচ্ছা লাইট অফ, তো ছবি তুলবেন কিভাবে? প্রীতম সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান, এছাড়া আছেন নাহিদ নইমুল, আমাদের সঙ্গে আছেন শাফিউর সাকিব, অ্যালন বয়, MH নাহিদ আমাদের সঙ্গে আছেন মাশিকুর রহমান মাসিক, ওয়াসিব আহমেদ আমাদের সঙ্গে আছেন, রক রায়হান আছেন আমাদের সঙ্গে, রাহাত আমাদের সঙ্গে আছেন। অনেক পড়ে ফেলেছি, এখন একটা বিরতি নিতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের আরো যে নতুন অতিথি আছেন তার সঙ্গে তারপরে আমরা পরিচয় করে দিব এবং তার ঘটনা শুনবো। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Yes, the night comes alive with Grameenphone. You are listening to Radio Furti FM. আমি রাসেল আছি সাথে, ঘড়িতে সময় রাত 12:35। আর একটার পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা, আপনাদের লেখাও পাচ্ছি। আমাদের ফেসবুক পেজ দুটোর অ্যাড্রেস আবার একবার জানিয়ে দিতে চাই, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে লিখুন, আমাদেরকে জানান আপনার কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, একটু কাছ থেকে বলতে হবে। আমি নাজিফ, আদমদিতে ক্লাস 9 পড়ছি, এসেছি মিরপুর শেওড়াপাড়া থেকে। জি। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার একটা আপুর কাছ থেকে কালেক্ট করেছি। আপুর আম্মু অর্থাৎ আন্টি মামার সাথে ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা অ্যাপ্রক্সিমেটলি 1940 থেকে 1950 মাঝামাঝির একটা সময়ে হয়েছে। ঘটনাটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। তো জমিদার বাড়ির সামনে একটা মাঠ ছিল, মানে বিশাল বড় একটা মাঠ ছিল, যেখানে কিনা জমিদার বাড়ি জানেন আপনি হয়তো অনেক বড় হয়ে থাকে সাধারণত, সামনে সবকিছু মিলে জমিদার বাড়িটা। তো সামনে যে মাঠটা ছিল ওই মাঠটাতে ওই এলাকার যে মানুষজন তারা তাদের গরু ছাগল এগুলো চড়াতে ঘাস খাওয়াতে নিয়ে আসতো, সকালবেলা সন্ধ্যার দিকে নিয়ে যেত, সবকিছু স্বাভাবিকই ছিল। তো একদিন তারা তাদের গরুগুলাকে সে মাঠে ছেড়ে যায় ঘাস খাওয়ানোর জন্য, কেউ বেঁধে যায়। তো তারা যখন রেগুলারলি যেমনি তারা নিয়ে যায়, সেরকম সন্ধ্যাবেলা তারা আসে গরুগুলাকে নিয়ে যেতে। তো তারা যখন গরুগুলাকে নিতে আসে, তারা এসে অস্বাভাবিক একটা ঘটনা দেখে, সবগুলা গরু মরে পড়ে আছে। তো তারা তো তারা শকড হয়ে যায়, সবগুলা গরু একসাথে কিভাবে মরে যায়। তো তারা একটু কাছে যায় গরুগুলাকে দেখতে, কাছে গিয়ে তো তারা আরো শকড। গরুগুলা মরেছে ঠিক আছে, বাট তাদের ঘাড়গুলা পুরা উল্টা দিয়ে ঘোরানো ছিল, প্রত্যেকটা গরুর ঘাড় উল্টা দিয়ে ঘোরানো, মনে হয় তাদেরকে কেউ ঘাড় মোটকে মেরেছে এরকম একটা।
কিন্তু তাদের মাথায় তখনও প্যারানর্মাল কিছু মানে চিন্তা ভাবনা আসে নাই, কারণ যেহেতু তারা জমিদার বাড়ির মানে অংশ, তারা মনে করতে পারে যে সেই জমিদারের সাথে কিন্তু অনেক মানে এলাকার অনেকের অনেক শত্রুতা থাকতেই পারে, মানে তাদের মধ্যে হয়তো কেউ করেছে, বাট তারা জিনিসটা প্যারানর্মাল কোনো কিছু মনে করেনি তখনও। তো এভাবে চলতে থাকে। তো মাঝখানে কিছুদিন প্রবলেম হয় না, তারপরে কিছুদিন পরে আবার ঠিক সেম ঘটনা হয়। তারা সকালবেলা গরুগুলাকে রেখে যায়, সন্ধ্যাবেলা এসে দেখে ঠিক আগের কয়েকদিনের আগের মতো গরুগুলা ঘাট ঠিক পিছনের দিকে ঘুরে গরুগুলা স্ট্রেট সবগুলা গরু মরে পড়ে আছে। তারা জিনিসটা এবার একটু উইয়ার্ড লাগে তাদের কাছে, বাট তবু তারা ঠিক আগে যেভাবে চিন্তা ভাবনা করেছিল এবারও ঠিক সেভাবে চিন্তা ভাবনা করে। কিন্তু এখন দেখা যায় জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে আসছে, মানে চলছে, যারা গরু রেখে যাচ্ছে সবার গরুই সন্ধ্যাবেলা এসে থেকে ঘাড় পিছনে দিয়ে একদম পুরো ঘাড় উল্টা দিয়ে ঘোরানো গরুগুলা মরে পড়ে আছে। তো তারা এবার জিনিসটা মানে সিরিয়াসলি নেয়। তারা মনে করে না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, প্রতিদিন এতগুলা গরুকে ঘাড় পিছনে দিয়ে ঘুরিয়ে মারা মানে কোনোভাবে পসিবল না। তো তারা এবার মানে যেহেতু জমিদার মানুষ, তারা অনেকের চেনা জানা আছে, তো একটা হুজুরের শরণাপন্ন হয়। হুজুরকে সবকিছু খুলে বলা হয়। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি জিনিসটা। তো একদিন হুজুরকে মানে হুজুরের প্রসিজার করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সব নিয়ে হুজুর আসে। হুজুর আসে ঠিকই, বাট হুজুর যখন সেই জমিদার বাড়ির সীমানাটা ক্রস করে, হুজুর মানে সীমানাটা ক্রস করে হুজুর দাঁড়িয়ে যায়। হুজুর দাঁড়িয়ে ওখানে বলে দেয় না, এটা আমার পক্ষে সম্ভব না, মানে এটা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, জিনিসটা প্রচুর হার্মফুল, আমি এটা কিচ্ছু করতে পারবো না, আমি আপনাদেরকে জাস্ট একটা হেল্প করতে পারি, আমি আপনাদেরকে আরেকটা হুজুরের নাম বলতে পারি, আপনারা চাইলে ওনার কাছ থেকে সাহায্য চেয়ে দেখতে পারেন। পরে যেহেতু উনি ফেল্ড, তো ওনারা ওই যে হুজুরের নাম বলা হয়েছে মানে তার শরণাপন্ন হন, মানে বলে যে আমরা এই হুজুরের রেফারেন্স নিয়ে আপনার কাছে এসেছি, ঘটনাটা খুলে বলে। আর আগের হুজুরের যে কাহিনী সেটাও বলে যে হুজুর যেভাবে না করেছে, বাট এই হুজুর বললো উনি ট্রাই করে দেখতে পারে জিনিসটা। তারপরে এই হুজুর আসলো, আসার পর উনি যখন জমিদার বাড়িতে ঢুকলো, উনি তখন ওই জমিদার বাড়ির মানুষজনকে বললো আচ্ছা আপনারা এখানে থাকেন, আপনারা মানে কেউ বাড়ির দিকে আসবেন না, আমি একটু বাড়িটা নিজে ঘুরে দেখতে চাই। তো উনি গেল, পুরো বাড়িটা ঘুরে দেখলো, বাড়ির মাঠটার আশপাশে সবকিছু ঘুরে দেখলো, মানে অনেকটা ইনভেস্টিগেট টাইপের করে দেখলো। এসে তারপর উনি একটা কথা বললো যে আমি জিনিসটা তাড়ানোর মানে জিনিসটা যেটা আছে সেটা আমি সলভ করার চেষ্টা করতে পারি, বাট আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের ফুল ফ্যামিলি সহ এই জমিদার বাড়ির মানে যে এরিয়াটা, ওই এরিয়ার বাইরে কোথাও গিয়ে শিফট করতে হবে কিছুদিনের জন্য, কারণ জিনিসটা এত হার্মফুল, আমি যদি এটা সলভ করতে চাই আপনাদের প্রচুর মানে মারাত্মক কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনাদের মানে আমি সাজেস্ট করবো যে আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান। পরে আচ্ছা হুজুরের কথা মানা হলো। তো তারা ওই জমিদার বাড়িটা ছেড়ে আরেকটা জায়গায় গিয়ে উঠলো কিছুদিনের জন্য ওদের এক আত্মীয় বাসায়। তো তার পরের দিন সকালবেলা তারা দেখতে পেল তাদের বাড়ির সামনে ওই হুজুর সেন্সলেস অবস্থায় পড়ে আছে, যে হুজুরকে তারা নিয়ে এসেছিল সলভের জন্য। এন্ড হুজুরের অবস্থা প্রচুর খারাপ, মানে হুজুরের মানে অনেক মারধর করা হলে যেরকম একটা অবস্থা হয় মানুষের সেরকম। তো হুজুরের সেন্স ফিরানো হয়। হুজুরের সেন্স ফিরানোর পর হুজুর একটা কথা বলে, হ্যাঁ এটা আমি সলভ করতে পেরেছি, বাট আই এম নট শিওর যে এটা কি আবার ব্যাক হবে কিনা, বাট আমি টেম্পোরারি এটা সলিউশন দিয়ে দিয়েছি। পরে হুজুরকে দেন নেওয়া হলো, হুজুরকে মানে কিছু রেস্ট নিতে দেওয়া হলো। তারপর হুজুরকে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে আপনার এই অবস্থা কেন? পরে হুজুর তার কাহিনীটা খুলে বললো আমি হুজুরের ভাষ্য মতে উনি রাত মানে ওনার যে টাইমে ওনার মানে জিনিসটা করার কথা, উনি সেই টাইমে নিজেকে আগে সিকিউর করে নিলেন, একটা মানে সেফ একটা প্লেসে গেলেন, উনি ওনার প্রসিজার মতো নিজেকে সিকিউর করে নিলেন, তারপর ওনার কাজ শুরু করলেন। যেহেতু উনি চোখ বন্ধ ছিল, উনি মানে সামনে কিছু দেখতে পাচ্ছিল না, বাট উনি ওনার কাজ করছিল। কিছুক্ষণ পর হুজুর মানে খেয়াল করলো যে ওনার কাছে মনে হচ্ছে যে উনি কোনো একটা ফ্ল্যাট একটা সারফেসে শুয়ে আছেন, কোনো প্লেন একটা সারফেসে, আর ওনার বুকের উপর প্রচুর প্রেসার অনুভব হচ্ছে, মানে কেউ চাপ দিয়ে বসে থাকলে যেরকম ওরকম লাগে। তো হুজুর চোখ মেলে তাকালো, হুজুর যে মানে চোখ মেলে তাকানোর পর তিনি ফার্স্টে দেখতে পেলো তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছে যে মাঠটাতে কিনা গরুগুলাকে বেঁধে যাওয়া হতো, এসে দেখা যেত গরুগুলার মাথা পিছনের দিকে ঘুরিয়ে মানে গরুগুলা মরা। তিনি ঠিক ওই মাঠটাতে শুয়ে আছেন। তিনি যখন তার স্ট্রেট তাকালো মানে আকাশের দিকে, মানে ওনার বুকের উপরে যে কি হচ্ছে ওটা দেখার জন্য, তিনি লিটারালি শকড। মানে উনি যেটা দেখলেন সেটা যদি কোনো সফটওয়্যারের মানুষ দেখতো মানে হয়তো খুব মারাত্মক কিছু একটা হয়ে যেতে পারতো। উনি দেখলেন ঠিক ওনার বুকের উপর মানে 1940 থেকে 1950 ওই এরিয়া, ওই টাইমটাতে মানুষ বিয়ের সময়, মেয়েরা বিয়ের সময় যেসব ড্রেস আপ থাকতো মানে শাড়িটাই মানে ওরকম একটা মহিলা লাল শাড়ি পরা, মানে ওরকম গেটআপ, বিয়ের গেটআপ। এন্ড মজার বিষয় হলো মাথার 3 ভাগের 1 ভাগ ভর্তি ওনার সিঁদুর, মানে একদম মোটা করে সিঁদুর টানা, ঠিক ওনার বুকের উপর বসে আছে হাঁটু ভাঁজ করে, এন্ড ওনার দিকে তাকিয়ে আছে। আর মানে ফেসের অবস্থা
যখন পুরো ফেসটা বিভৎস এন্ড জিহ্বাটা অলমোস্ট বুক পর্যন্ত নেমে এসেছে ঝুলে, ওনার দিকে তাকিয়ে আছে। কিন্তু এরপরে কি হয়েছে হুজুর তার বলে না, কারণ হুজুর সাধারণত তার প্রসিজার গুলো কাউকে শেয়ার করে না। হুজুর এ পর্যন্ত বললো যে হ্যাঁ আমি সামো এটা সলভ করতে পেরেছি। তো সবাই মনে করলো কাহিনীটা এখানেই শেষ, বাট ইট ওয়াজ দ্য স্টার্টিং। হুজুর চলে গেল, সবাই ঠিক মতো চলছিল। তো ওদের যে জমিদার বাড়িটা, তার পিছনে একটা বাঁশবাগান ছিল, যেখান থেকে মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের জন্য বাঁশ টাস কেটে নিয়ে এসে তাদের কাজে লাগাতো আর কি। তো কিছুদিন পরে দেখা গেল মানে হুজুরের কথাটা সবাই ভুলে গিয়েছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে। হুজুর মানে মনে করেছে যে তো কিছু হচ্ছে না, ইটস ডান। তো তারা তাদের মতোই লাইফ লিড করছিল। কিছুদিন পরে খেয়াল করা গেল একজন ওই বাঁশবাগানে বাঁশ কাটতে গেল, কিন্তু সে আর আসলো না, ফিরে আসলো না। তার ফ্যামিলিতে ততক্ষণে টেনশন শুরু হয়ে যায় যে কি হলো, এখনো আসছে না। তাকে খোঁজ করতে আরো দুজন পাঠানো হলো, বাট তারাও আর আসছে না। এমনি করে তাদেরকে খোঁজ করতে আরো কিছু মানুষ পাঠানো হলো, তারাও ফেরত আসছে না। মানে একটা পর্যায়ে কয়েকজনকে পাঠানো, কেউই মানে ওই বাঁশবাগান থেকে আর ফেরত আসছে না। সবাই মানে একটা ভয় পড়ে গেল যে মানে এখন আর কেউ যেতে যাচ্ছে না। কিন্তু তার পরদিন সকালবেলা দেখা গেল তাদের লাশগুলো একদম স্ট্রেট বাঁশবাগানের সামনে রাখা। মানে যতজন গিয়েছিল বাঁশবাগানে সবার লাশ স্ট্রেট রাখা। বাট মানুষ জিনিসটা তখনও তারা ক্যাচ করতে পারেনি হুজুরের কথাটা। তবুও তারা বাঁশ কাটতে যাচ্ছে, বাট বাঁশ কাটতে যেই বাঁশবাগানের ভিতর ঢুকছে সে আর আসছেই না। পরে জিনিসটা খেয়াল করা হলো, হ্যাঁ আসলে হুজুর তো বলেছিল যে এটা কিন্তু আবার ব্যাক করতে পারে, যেহেতু এই সাইডটা ঠিক হয়ে গেছে, এই কারণে মানে জিনিসটা আবার ওই জায়গাটায় হার্ম করছে। এরকম করে অনেক মানুষ মারা যায়। পরে একটা টাইমে কেউ আর ওই বাঁশবাগানে যেতে চায় না বাঁশ কাটতে। পরে ওই হুজুরকে আবার আনা হয়েছিল, বাট এটা আর কোনো হুজুর সলভ দিতে পারেনি, হুজুর আর সলভ করতে পারে নাই। ওই বাঁশবাগানটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, ওই বাঁশবাগানের সামনে দিয়ে ইভেন কেউ যেত না। পরে মানে তারপরে আমি আর সেরকম কিছু জানতে পাইনি, বাট যতটুকু জানি যে সময় যেতে যেতে ওই জায়গাটা সামহাও ক্লিন করে ফেলা হয়েছে। এখন ওই জমিদার বাড়িটাও নেই আর বাঁশবাগানটাও নেই। তো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো ইমেল চলে এসছে। ইমেল বলছি আমি, আমাদের কমেন্ট চলে এসছে। মোহাম্মদ ইসমাইল খান গোদাগাড়ি থেকে শুনছেন, তিনি আমাদের সাথে আছেন মশিউর রহমান জয়, এবং তিনি বলেছেন যে 16ই ফেব্রুয়ারির একটা ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। ওকে, তিনি বলেছেন যে আচ্ছা তিনি বলেছেন যে একটা লোককে জিনেরা তাদের শহরে নিয়ে যায় এবং তাকে 35 বছর পরে ফিরিয়ে দিয়ে যাবে কথা না, সেই ভদ্রলোক ফিরে আসেনি এবং তাকে তারপরে সেই ভদ্রলোকের পরিবারের অর্থাৎ রিলেটিভকে নিয়ে আমরা একটা প্রোগ্রামও করেছিলাম, সেখানে তিনি বলেছেন যে তার সন্ধান এখনো মেলেনি। মুন্না সাকিব আমাদের সঙ্গে আছেন এবং 2012 থেকে তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অভিমানী ছেলে, এবং তিনি একটা এপিসোডও মিস করেন না সেটা জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্ণব, এবং তিনি বলছেন যে আমি সিফাত ঢাকা থেকে শুনছি, আজকের এপিসোডটি অনেক ভয়ঙ্কর মানে এবং মজার হবে এরকম তিনি আশা করছেন আর কি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান সিদ্দিকী, এবং বগুড়া থেকে শুনছেন তিনি, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক ভয়ের লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রক নয়ন, এছাড়াও আছেন ফুয়াদ হাসান আমাদের সঙ্গে, এবং তিনি বলেছেন যে আই লাভ ভূত এফএম, শুক্রবারের আনন্দ দ্বিগুণ করে ভূত এফএম, কোনো কারণে মিস হলেও তিনি মানে জাস্ট মানে মিস করেন না আর কি। সৌরভ তালুকদার, সাজিদ নূর আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহি মজুমদার, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম তুষার রহমান, সোহেল ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, শ্রীদীপ্তা সাহা জেসন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সুজিত পালিত, এবং তিনি রাউজান চট্টগ্রাম থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন শিমুল জেমস সহ আরো অনেকে যারা আছেন আমাদের সঙ্গে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোটা সময় আমাদের সাথে আপনাদের যে মানে যে ভালো লাগা সেই ভালো লাগা শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভূত এফএমের পেজ, সেই পেজেও অনেকে লিখছেন। মাসুক রহমান মাসুক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আনামুল হক বিজয়, আমাদের সঙ্গে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, লিখেছেন আই লাভ ভূত এফএম। আনোয়ার তালুকদার আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তুষার চৌধুরী আছেন, আমাদের সঙ্গে রাতুল সাংমা আমাদের সঙ্গে, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাহিল, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিক, লিখেছেন আই লাভ ভূত এফএম। আজিজুল খান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সজীব 2
আমাদের এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আহমেদ আলিন আমাদের সঙ্গে আছেন, অরুফ শেখ আমাদের সঙ্গে আছেন এবং ভূত এফএম জাস্ট ওয়াও লিখেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। আরিফুল আলম আছেন, বিপ্লব হায়দার, আহনাফ আরিফ আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আজ আমিও শুনছি আই লাভ ভূত এফএম। মনস্টার আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন হ্যালো ভূত এফএম। সালমান খান আমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম এইচ হৃদয়, মামুন আছেন আমাদের সঙ্গে, জাস্টিন স্বাধীন আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। অবুজ বালক আমাদের সঙ্গে আছেন, রাফসান আছেন আমাদের সঙ্গে, নাজিয়া নাইজ আহমেদ আমাদের সঙ্গে আছেন, জেরিন আক্তার আমাদের সঙ্গে আছেন মমিন আলম সহ আরো অনেকে যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস এবং আশা করছি এনজয় করছেন আপনারা। আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আমাদের, ছোট্ট একটা বিরতি নিব এবং তারপরে আরো ঘটনা নিয়ে, আরো দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সুতরাং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না এবং জানাবেন যে ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তো এখনকার মতো ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। হাই রাসেল ভাই, আমি শিহান বলতেছি মিরপুর থেকে। আফটার গেটিং ম্যারিড ফর লাস্ট 7 years আমি ভূত এফএম শুনতেছি। আমরা আর কি সপরিবারে, আমি, আমার ওয়াইফ, আমার 3 ছেলে। তো আর কি আমাদের কাছে খুবই ফেভারিট শো। আমরা আপনাকেও আমার খুব আর কি ভালো লাগে আপনাকে শুনতে, তার আপনার ঘটনাগুলো খুব ভালো লাগে। তো রাসেল ভাই আর কি যেটা মানে ফ্যাক্টে আসি আর কি, যে আমি আর কি বাংলাদেশের একটা ভালো একটা বড় সেক্টরেরই একটা ভালো চাকরিতে আর কি বেশ আর কি করেছিলাম। আমার অফিস ছিল উত্তরাতে। তো যে কোনো কারণে আর লাস্ট ইয়ার 2017 অগাস্টের দিকে আমি চাকরিটা বাদ দিই এবং আমার কি ওয়াইফ তারপরে বাচ্চারা ওরা একটু ওদের নানা বাড়ি মানে শ্বশুর বাড়ি যে যাচ্ছিল, তাদের বাড়ি আবার সেই এলাকায় যেখান থেকে আমাদের কি অনেক বেশি ঘটনা আসে। হ্যাঁ, তো আমি ডিস্ট্রিক্টের নামটা মেনশন করলাম না। তো ফ্যাক্ট হচ্ছে আসলে যে এই অগাস্টের দিকে আমরা গেলাম, সেখানে গিয়ে এসে তো খুব সুন্দর শান্ত শহর, গোছানো, তো ভালো লাগে আমার কাছে। গেল তো ও গেল, আমরা গেলাম, গিয়েছে আমার ওরা কয়েকদিন থাকবে। তো আমি মনে করলাম যে আমাদের এখন চাকরি নেই, তা আমি কি থাকি থেকে এখানে আমি একটা কি যে সেক্টরে চাকরি করতাম সেইখানে আর কি আমি একটা লাইসেন্স করি। তো আমার কি কাজ না হোক, কিন্তু আমার লাইসেন্সটা ম্যাচিউর হয়ে থাকে কি হোয়াট এভার। তবে এরপর হলো আসলে যে আমি ওখানে যে থাকা শুরু করলাম অগাস্ট থেকে, তাই মনে করেন তার 1 মাস 1.5 মাস পর থেকে যে নানা ধরনের আর কি প্রবলেম শুরু হয়ে গেল। তার মেইন হচ্ছে যে সংসারের অশান্তি। তো সংসারের অশান্তি যেমন শুরু হয় তা না, তার জন্য আর কি মানে আমি তো আর কি মেইন আর কি ছিলাম যে মানে দেখা যাচ্ছে সব ডেস্ট্রয় করে ফেলতেছিলাম, মানে যা খারাপ করা যায়, হ্যাঁ এরকম একটা মানে এই সবই আর কি উল্টা পাল্টা করে মানে যেতেই। তারপরে আবার আমি কি মন থেকে আবার এটা চেতাম না, মন থেকে আমি খুবই আমাকে আমার ওয়াইফ এবং আমার বাচ্চাদের খুবই ভালোবাসি। তো দেখি নিয়ে আমি একসাথে থাকতে চাই, কিন্তু দেখা যাচ্ছে আমি যেটা চাচ্ছি এরকম না করে আরো উল্টা কাজ করছি, যেটাতে নাকি আর কি সংসারটা আরো খারাপের দিকে যাচ্ছে এবং একেবারে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে। একেবারে মান সম্মান চলে যে খুবই বাজে অবস্থা। এবং দিন দিন দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ যে নাকি আর কি আমার খুবই ভালোবাসছে বা এখন বাসে, ও দেখা গেল যে আর কি মানে সি বিকেম ভেরি ক্রেজি আর কি। হ্যাঁ, মানে অ্যারোগ্যান্ট ভায়োলেন্ট আর কি ভাঙচুর এইটা সেটা মানে একেবারে দা উঠিয়ে নিয়ে দৌড়াদৌড়ি এইরকম একটা আর কি অবস্থা, যে মানে এই চিরতেই হবে, কোনোভাবেই সংসার করবে না, এই না ওই না, তো আমার ঢাকায় চলে আসতে হবে, ওরা এখানে থেকে যাবে। কিন্তু দেখা যায় যে আমি আসলে কি বলবো, যে আমি তারপর আমার আর কি বাবা মা সবাই আমরা আর কি একসাথে আর কি ফ্যামিলি থাকতে পছন্দ করি। আর মানে কি আমি তো আমার ওয়াইফ বাচ্চা রয়েছে চিন্তাই করতে পারি না। তো আমাকে অনেক ভাবে এখান থেকে যেহেতু আর কি মানে ও আর কি একেবারেই মানে কিরকম একটা মেন্টালি হয়ে গেল যে কোনোভাবেই সে সংসার করবে না এবং আমাকে এখান থেকে একাই ফেরত চলে আসতে হবে। তো আর আমি এরকম একটা কাজ করতেছিলাম যে আর কি ওখানে সুন্দরভাবে যে থাকবো তা না, তো সে আর কি আমার চলে যেতে বলারই কথা। তারপরেও দেখা গেল যে হয়তো ভালোবাসাটা বা যে কোনো কারণেই আর কি আমি একা আসতেছিলাম না। আমার কথা যে আমি যাবো, কিন্তু আমি অবশ্যই তোমাদের নিয়ে যাবো এমনি হবে এবং ইনশাল্লাহ যেহেতু আমার নিয়ত ধরলো আল্লাহ আমার সাথে থাকবেনি। তো এই করে তো আমরা যখন থাকবো আমরা দেখা গেল আসলে কিছু মানে এটার ভিতরে যে কোনো অন্য কোনো বিষয় আসতে পারে তার কি আমার আইডিয়া ছিল না। আমি ধারণা করছি যে আমি তো নানা প্রবলেম করছি, এই কারণে হচ্ছে। কিন্তু দেখা গেল আসলে যে আমরা আর কি যেমন ফ্যাক্ট আমি বলি যে সে আর রাত্রে ঘুমাচ্ছি, আমার আর কি ভালো সুন্দর আর কি নতুন ফ্যান, হ্যাঁ
আর কি, এমন না যে ফ্যানে খুব প্রেশার পড়ে, ম্যাক্সিমাম টাইম এসি চালাই রাতে, তারপরেও মনে করেন যে ফ্যান ছেড়েছি। এই ঘুমিয়ে আসি রাতের বেলা, হঠাৎ করে অনেক ইস্যুতে ঘুম ভাঙলো, দেখলাম যে ফ্যানটা খুলে আমি তো খাটের মানে কি রাইট সাইডে শুয়েছি, আর লেফট সাইডে আমার ওয়াইফ বাচ্চা ওরা, তো ফ্যানটা খুলে আমার হাঁটুর উপরে পড়ে মাটিতে পড়ে ঘুরতেছে মানে, এবং দেখলাম যে ফ্যানটা লাগানো সব ঠিকই রকম আর কি ছিল, মানে আমি দেখে যা মনে হয়েছে আর কি। তো এরকম একটা হলো, তো আমি ফ্যানটাই করলাম, আমি ভাবলাম আল্লাহ বাঁচাইছে, কিন্তু বাচ্চাদের গায়ে পড়তে হতে পারে, কে অবস্থা হচ্ছে আল্লাহ মাফ করছে। কিন্তু আমার ভাই বললো যে আসলে বাবু যেরকম হচ্ছে এটা তো আসলে কোনো ভালো জিনিস হচ্ছে না, অন্যরকম মনে হচ্ছে। তো হোয়াটএভার, আমি ওরা তো ওই এলাকার লোকজন এগুলো একটু বেশি বলে, তো আমি এরকম আর কি দিলাম না, যে ধরে এগুলো বাদ দাও। তো তারপরে আমরা আবার আরেক জায়গায় গিয়ে ওদের এখানেই আর কি মাঝখানে একটা হোটেলে আমরা আর কি বাচ্চা নিয়ে থাকলাম কিছুদিন। তো আর কি খুব সুন্দর আর কি, ওইখানে যে 3-4টা বেস্ট হোটেলের ভিতরে একটা, তো ওইখানে থাকছি 2-3 দিন। তো ওইখানে যে এক্সস্টার ফ্যান থাকে যে ওয়াশরুমে, তো আমি সেই করছি যে, তো ওইখানে আমি দেখা গেলো সেই চেক করে অথবা এই আপনার ফ্রেশ হয়ে দেখাতে তারপরে এক্সস্টার ফ্যানটা ছেড়ে দিই। তো আমি যেখানে দাঁড়িয়ে আর কি মানে সেই ভাই সেইখান আমি থেকে আমি আমার ওয়াইফকে বললাম যে ওই করো তো এক্সট্রা ফ্যানটা ছেড়ে দাও। তো ও আর কি বাচ্চাদের বসে আছে না কি জিনিস হাতে দেরি করতেছে, তো আমি আবার বাথরুমের দরজায় এসে উকি দিয়ে বাইরের সুইচ থেকে এক্সট্রা ফ্যানটা অন করলাম। এক্সট্রা ফ্যানটা অন করে বিকার শব্দ, তো বাথরুমের ভিতরে তাকিয়ে দেখি যে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় এক্সট্রা ফ্যান এই ওয়াল থেকে খুলে ছিটকে এসে আর কি পড়ছে। মানে আমি যেখানে থাকতাম, হ্যাঁ, মানে আই কুড বি হিটেড আর কি। তো এইটা কি আমি ও দেখে তো আরো ভয় পেয়ে গেল যে এটাও তার একটা ব্যাড ই আর কি। তো এই হোটেলের লোকজন আনলাম, তো সবাই এসে অবাক যে কি খুলে আসে। হ্যাঁ, আমি বললাম নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল এই জন্য তো হয়েছে, না তো কোনো কারণ হতে পারে না। কিন্তু আমার ওয়াইফ আর কি বলতেছে যে না, এটা তো কিন্তু আর একটা কোনো খারাপ কিছু হচ্ছে। তো আমি বললাম যে কি হচ্ছে এটা, বলে যে দেখা যায় যে মানুষকে যখন কুফরি কালাম করে বান মারে তখন এইগুলা হয়। তাই আমি বললাম যে তোমাদের তিসরের শেষ নাই। তো এরপরে দেখা গেল আসলে আমার বিভিন্ন গেঞ্জি জামার এগুলো আর কি কোনা কাটা বা এইটি, তারপরে আমি শুয়ে আসি, ঘুম থেকে উঠে তোষকের নিচে এখানে দেখা যাচ্ছে যে আপনার কালো চুল গিট দেয়া, তারপরে কালো সুতা গিট দিয়ে কিরকম একটা পুতুলের শেপ বানানো, তারপরে মানে যা আর কি আপনার এই কালো কাপড়ের গিট দেয়, এগুলো মানে কিন্তু শেষ নেই আর কি। হ্যাঁ, তো আমি তো ওটাই করিনি, কিন্তু আর কি সে বলতেছিল যে খুব খারাপ হচ্ছে, তো আসলে কি মানে তুমি তো থাকলে মনে আসলে তোমার আরো সমস্যা হবে, তুমি চলে যাও। তো আমি বললাম যে না, আমি মাঝখান থেকে কেন চলে যাবো, একসাথে আমরা যাবো। কিন্তু আবার আমি কাজ এমন করতেছি না যে আর কি যেটা নাকি ফ্যামিলির জন্য আর কি কোনো মানে পজিটিভ দিক নিয়ে আসতেছে। আমার কাজ এমন আসতেছে যে নাকি সব নেগেটিভ হচ্ছে, কিন্তু আমি একদমই এরকম করার কথা না, বা আমি আর কি একরকম মন ডিটারমেন্ট করে রেখেছি, কিন্তু আমি জানি না যে কেন মানে আমি ঠিকই উল্টাটা করছি, যেটা নাকি অনেকই মানে মানে বাজে হচ্ছে আর কি, রেজাল্ট আসতেছে আমার জন্য এবং ফ্যামিলির জন্য, সবার জন্যই। তো এইটাই করেছে রে। তো ওইখানে আমি গিয়ে থাকছি, যেহেতু ওইখানে আমার কিছু সার্কেল হয়েছিল ফ্রেন্ড সার্কেল মতো, তো ওইখান থেকে কিছু মানুষ বলতেছিল যে ভাই আসলে যেটা হচ্ছে এটা কিন্তু একেবারেই মানে 100% শিওর যে এরকম কেউই করছে, এবং যারা নাকি কোনোভাবে চাচ্ছে না যে আর কি আপনার সংসারটা থাকুক বা এই থাকুক এরকম, বা আপনি ভাবির সাথে আসলে নিয়ে আপনি সংসার করতেই হবেন না এবং আপনার আর কি খুব খারাপ হবে। তো আমি মনে মনে ভালো দূরে বলি। হ্যাঁ, তো রাসেল ভাই আমরা আসলাম, আমাদের আর কি থার্ড বেবি হলো, ঢাকায় আবার আসলাম। এখানে এসে হওয়ার পরে আমরা সবাই ডিটারমেন্ট আল্লাহর মতো হয়ে গেল। তো এখন আর কি আমি আবার সেট করে আবার একটা সুন্দর মানে ইনশাল্লাহ মানে বাই দ্য ওয়ে আমি ওখান থেকে এসেই আবার আল্লাহর মতো একটা চাকরি পেয়ে গেছিলাম। কিন্তু রাসেল ভাই হঠাৎ করে আমার আর কি এই 3-4 মাস চাকরি করার পরে আমি আর কি একটা উইকে হঠাৎ করে কেন জানি এত বেশি অসুস্থ হয়ে যাই যে আমি আর কি এই প্রায় 1 উইকের মতো অফিস যেতে পারি না। এবং আরেকটা ব্যাপার যে নাকি একদমই আমার ক্যারেক্টারের সাথে মিলে না, যে আমি ফোন রিসিভ করতেছি, আমি দেখতেছি ফোন করতেছি, কিন্তু আমার এত খারাপ লাগতেছে যে আমি কথা বলতে পারবো না। আমি করতেছি মেইল দিয়ে অ্যাপ্লিকেশন দিচ্ছি যে স্যার আমার সাথে এরকম কন্ডিশন না যে আমি কোনো কথা বলবো, আমার কি কি কাজ আছে, কি কি পেন্ডিং বা কি কি অপারেশন একেবারেই মানে
হেডের আছে এগুলো আমি আর কি ইনফর্ম করে দিচ্ছি, কিন্তু আসলে এটা অফিসের ব্যাপার আসলে স্বাভাবিক, যেটাতে একটা সিনিয়র লেভেলের লোক যদি এরকম করে ফোন অফ করে না ধরে বুঝলাম এক উইকের জন্য, তো এইটা আর কি মানে তারা আর কি আমার মতো লোক আছে তারা এক্সেপ্ট মানে এক্সপেক্ট করেনি কখনোই। তো ওয়ার্কশপ আর কি তো মানে মাপ পেলাম না, এত বছর জীবনে প্রথমেই দেখা গেল আসলে চাকরিটা চলে গেল। তো যেটা নাকি আমার জন্য খুবই খারাপ হলো আর কি আর বলবো। তো আবারও আর কি বাসায় বসলাম, তো মনে করলাম যে থাকবে আমি তো কি আর করবো, আমি মনে করি যে আসলে আপনার মতো আর কি সবকিছু আর কি ভালোর দিকে আর কি বুঝলেন। আমি মনে করি যে যেটা মানে পজিটিভ দিক হলো, কারণ থার্ড বেবিটা হবে হয়তো বা এটা আল্লাহ এবং যাচ্ছে যে আমি একটু বাসায় একটু বাচ্চা কাছে নার্সিং করি, একটু হয়তো ফ্যামিলি বন্ডেজটা ভালো হবে। কিন্তু না রাসেল ভাই, আমার কাজ তো কোনোই ভালো হচ্ছে না, যে খালি ফ্যামিলি আর কি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু কেন জানি আল্লাহ জানে, হয়তো অনেকে আমরা বাচ্চা অনেকটাকে আদর করি বা বাচ্চাদের অনেক আদর করি ভালোবাসি দেখে হয়তো ওরা আমাদের অনেকই করে আমাকে, সেই কারণে আর কি আমাদের একসাথে থাকা হচ্ছে, কিন্তু মানে কাজ এরকম হচ্ছে যার মানে একেবারেই ঠিক হয়ে যাওয়ার কথা সব রিলেশন। তারপরে আসলে অনেক বেশি আর কি লেন্দি ঘটনা বলতে আসলে কি আর বলবো। এরপর আসলে হলো যে এটা এই করার পরে বাচ্চারা হলো, আমরা সুন্দর করে থাকবো। এরপরে বাচ্চাটা হওয়ার পর থেকে কি আবার আমার ওয়াইফ শুরু করলো যে না সে এখানে থাকবে না, এখানে একেবারেই থাকার মতো অবস্থা না, মানে সে ওইখানে যাবে যেখানে ওর বাবার ওইখানে যাবে। তাই আমি বললাম সেটা একটা নর্মাল ব্যাপার, এটা তো একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে তো যাই তো যা বা ঠিক আছে তো না। তো সেটা সেটা নিয়ে একেবারে আবার ওই যে বললাম যে ক্রেজি হয়ে ভায়োলেন্ট অ্যারোগেন্স একেবারে মানে ভাঙ চুরি সেটা। আবার এমন না যে সে শুধু অকারণেই ক্রেজ হচ্ছে, মানে আমারও কাজগুলো আসলে সরি হচ্ছে, আমি কি বলবো আসলে সবাই বলতেছে আমার দোষ না, আমার এরকমই আমার সাথে আমাকে নাকি করা হয়েছে। কিন্তু আসলে একটা মানুষ তার মতো যদি মানে সেন্স অ্যাপ্লাই করে আমি কেন এরকম করবো, আমি মনে করি আমারই দোষ, জানি না আসলে তারপরে এরকম হচ্ছে। তো এরপরও আর কি ওরা গতকাল গেল আবার খুলনা ঠিকই, তো যাওয়ার পরে এই কথা হলো, আমাকেও বললো যাওয়ার জন্য। তো আর কি আমার বাসা থেকে বাবা মা মনে করছে যে এর আগে খুলনা যে এত এরকম একটা হয়েছে, তা আবার গেলে তো আবার এরকম করবো, তো এটা খারাপ হবে আসলে। তো ওরা মনে করছে, তা আমি তারপর ফ্যামিলি যেতে গেছে, ওরা বলতেছে চলে আসতে। তো আমি আর কি এই রাতে আমার এক বড় ভাই আছে না এখানে থাকুন, তো উনি আবার এইগুলো বেশ ভালো বোঝেন বা এগুলো আর কি মানে উনি আর কি একজন মানে খুব সিনিয়র মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ আর কি, আবার উনি ইসলামিক মাইন্ডের, তো উনি এগুলো বোঝেন আর কি। তো মানে বিলিভ করেন আসলে ইসলাম সব ব্যাপারে তো বিলিভের উপরে আর কি, হ্যাঁ এইরকম আর কি। তো উনি আমার কিছু কিছু জিনিস করে উনি আমার বললো যে আচ্ছা এই হিসাবে আপনি একটা জিনিস দিকে আসেন। তো আমি শোয়ার থেকে উঠে আসলাম, বলে লাইটটা জ্বালালাম। তারপরে উনি আমাকে বললো যে কি করেন, তো আপনার এই হাত দুইটা হাতটা সোজা করেন। তা হাত সোজা করলাম, তো হাত সোজা করে উনি একটা তারের মতো লম্বা নিলেন, নিয়ে এসে আমার হাত মায়ের দুটো মাপলেন, মেপে তারপরে আবার করলেন কি যে আমার প্রতিটা আঙ্গুল মাপলেন, মেপে উনি দেখলেন যে দড়িটা লম্বা করে টেনে যতটুকু আসার কথা আসবে অতটুকু দড়িটা আসলো না, দড়িটা আমার আর কি কবজির উপরেই আর কি থেমে গেল। কিন্তু আরেকদিন আমার কথা ছিল, তা আমি জানি না দেখি। তো ভাই বললেন যে আসলে মানে কি বলবো, বলতে খারাপ লাগছে, কিন্তু মানে নষ্ট আছে আর কি। হ্যাঁ, তাই আমি বললাম যে নষ্ট আছে মানে মানে বললো যে ভাই আসলে কি বলবো আর কি, আপনার খুব খারাপ করা হয়েছে আপনার সাথে, যেটাকে বলে কুফরি কালাম বা বান মারা। হ্যাঁ, মানে আসলে যারা এগুলা করে আসলে মানে এটা খুবই নেগলেক্টেড কাজ, এগুলো ধীরে ধীরে মেরে ফেলা উচিত। কিন্তু কি বলবো আসলে মানুষ তো এগুলা করে, মানুষ তো অপরাধ করবে শুধরাবে এই আর কি, কেউ মারা যাবে না। তো যাই হোক, তো উনি আর কি খুব দুঃখ পেল যে আমার সাথে করা হয়েছে, লোকটা ভালো তো আমার খুব আদর করে। তারপরে এরকম দেখে পরে উনি আবারও মানে গম্ভীর হয়ে আবার করলেন। তো করার পরে উনি নেক্সট করলেন কি, আমাকে একটা পানি ঢালতে বললেন একটা গ্লাসে। আমি আধা গ্লাস পানি ঢাললাম, ওই দিন রাতেরই ঘটনা। অর্ধেক পানি ঢালা, আধা গ্লাস পানি ঢালার পরে উনি আর কি আমাকে উনি বললেন যে আর কি এই আমার সাথে যাই করা হয়েছে যারা যেমন কি কি জানি দোয়া নিজে নিজে পড়লেন, আমি অতটা মানে বুঝলাম না বা খেয়াল করলাম না। তো পরে উনি একটা কেচি দিতে বললেন, স্টিলের কেচি। সেই কেচি দিয়ে উনি পানিটা অনেকক্ষণ ধরে ভরে নেন এবং মানে ইসলামিক আল্লাহ রাসূল করলেন নাম নিয়ে কি বললেন আর কি, হ্যাঁ বললে করে আমার সামনে রাখে। পরে আমি আমাকে বললেন যে ভাই আসলে খুব খারাপ করা হয়েছে, আপনার প্রতি জিন আসর না চালান করা হয়েছে নাকি। তো এই জিনকে নাকি বলে এরা যে কি নাগিন নাকি জিনের নাম, হ্যাঁ
সেটা খুবই আর কি স্ট্রং নাকি, এটা খুবই একটা স্ট্রং আর কি ডেভিল পাওয়ার এই টাইপের, মানে সরি জিন তো সাথে ডেভিল পাওয়ার ঠিক না, মানে এরকম একটা মানে ব্যাড থিং আর ব্যাড পাওয়ার আর কি। তো এটা আর কি আমার উপরে করা হয়েছে। তো আর কি আসলে তো উনি খুব মন খারাপ করলো, আর মানে সে আমি বুঝতেছি যে সে আর কি আবারও করে দেখতেছে যে আসলে কি মন করা হয়েছে না কি হয়েছে আসলে। করে বলে কি না ভাই আপনি আসলে খুব একটা খারাপ করা হয়েছে, যে নাগিন জিন দিয়ে তো সারাক্ষণ আপনার নজরে আছে। হ্যাঁ আপনি আর কি তো মানে কি ভাবে বেঁচেছেন আমি সে বুঝতে পারতেছে না, মানে সে একটু আর কি মানে কষ্ট হয়ে গেলো যাচ্ছে আমার, আমি কি করবো আমার কি হবে। আর বললো যে আপনার তো ভাই আপনি চাকরি করতে পারবেন না, চাকরি হবে কিন্তু আপনি তো করতে পারবেন না, মানে আপনার ওইগুলো তো সব আর কি মানে তালাবন্ধ করে রাখা হয়েছে, আমার চাকরি আমার সংসার আমার আর কি মানে গুড থিঙ্কিং, হ্যাঁ মানে এভরি গুড থিংস আর কি আমার আর কি লক। হ্যাঁ তো তারপর গ্লাসটা আমাকে দিয়ে বললেন যে ভালো মতো লক্ষ্য করেন মানে বোঝার জন্য যে কারা এরকম করছে। হ্যাঁ তো দেখেন তো কারো এখানে চেহারা বা কিছু দেখতে পান কিনা। তো আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে যারা এরকম করছে বা এই করছে আমি আইডিয়া করি তাদের আর কি আমি চেহারা মাথায় আনলাম না যাতে আমি এখানে না দেখি। হ্যাঁ তাই আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে আমি বললাম যে ভাই আমি তো আসলে কারো চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু মানে এটা মানে উপরের আঙ্গুলে টাঙ্গুলে ছায়া গ্লাসের ভিতরে পড়ে মানে খুব কালো কালো লাগতেছে পানিটা, আর মনে হচ্ছে যে মনে হচ্ছে একটা মানে মানে মেয়ে বা মহিলা এরকম আর কি একটা ছবির মতো লাগতেছে, হয়তো আঙ্গুলের ছায়া